কাজের চাপে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। পুজোর ছুটি পেয়েই তাই বাক্স গুছিয়ে রওনা দিলাম পশ্চিমের দিকে। রাত্রি 12টা নাগাদ ট্রেনে উঠলাম। আমার কামরায় আমি ছাড়াও আরও 2জন লোক ছিল। তবে তারা দুজনেই ভোরবেলা মুঘলসরাই স্টেশনে নেমে গেলেন। এই কামরার এখন আমি একচ্ছত্র অধিপতি। কথাটা ভেবেই মনটা কেমন আনন্দে ভরে গেল। ধূমপান করতে করতে ট্রেনটা ছাড়ার অপেক্ষা করছি। তখনই একজন লোক তার বাক্স প্যাঁটরা নিয়ে আমার কামরায় প্রবেশ করে ঠিক সামনের সিটে বসলে। তাকে প্রথমটা দেখে প্রায় আঁতকে উঠলাম। এই কি চেহারা লোকটার! একেবারে জড়া জীর্ণ কঙ্কালসার চেহারা। লোকটা একগাল হেসে আমার উদ্দেশ্যে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিলাম, আপাতত দিল্লি পর্যন্ত যাওয়ার পরিকল্পনা। ও আচ্ছা আচ্ছা, আমিও ওই দিকেই যাচ্ছি। আমি আর কোনো উত্তর দিলাম না। হাতের কাছে থাকা মাসিক পত্রিকাটা তুলে নিলাম পড়ব বলে, কিন্তু কিছুতেই পত্রিকায় মনোযোগ দিতে পারলাম না। লক্ষ্য করলাম লোকটি আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। যতবার লোকটির দিকে চোখ গেল দেখলাম সে আমার দিকেই চেয়ে আছে। না থাকতে পেরে বললাম, কিছু বলবেন? না না না, কিছু না। পুনরায় পত্রিকায় মনোনিবেশ করলাম। খানিকক্ষণ পরে সামনের দিকে চোখ যেতেই দেখলাম সেই এক ব্যাপার। লোকটি আমার দিকে তাকিয়ে আছে, তার ভ্রু কুঞ্চিত, যেন আমার মুখটা দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছেন তিনি। উফ, এভাবে থাকা না অসম্ভব। পরের স্টেশনেই কামরা বদল করতে হবে। স্টেশনে ট্রেন ঢুকছে। বাক্স গুছিয়ে প্রস্তুত হয়েই আছি। সিট ছেড়ে উঠেছি, এমন সময় আমার সহযাত্রী ভদ্রলোক বলে উঠলেন, শুনছেন? আগে আমাকে ডাকছেন? আপনি কি কামরা বদল করছেন? হ্যাঁ। যাবেন না? মানে? আমি অনুরোধ করছি, যাবেন না। আপনার সাথে আমার বিশেষ দরকার আছে। সহযাত্রী ভদ্রলোকটির কথায় আশ্চর্য না হয়ে পারলাম না। এখন কি করি? সত্যি বলতে আমার কামরা বদলের মূলে এই ভদ্রলোক। সেই কখন থেকে লক্ষ্য করছি এক দৃষ্টি উনি আমার দিকে চেয়ে আছেন। সেজন্যই সিদ্ধান্ত নিলাম কামরা বদলের। আমি তার কথায় বিব্রত বোধ করছি দেখে ভদ্রলোক বললেন, আপনি আমাকে বোধহয় চিনতে পারেননি। আমি সুধাংশু কুমার মিত্র। মনে পড়ে? সুধাংশুবাবু? আপনি আপনি সুধাংশুবাবু? কিন্তু আপনার শরীরের একই দশা। আপনাকে তো চেনা যাচ্ছে না, তাই তো? এককালে সুপুরুষ সুঠামদেহী সুধাংশু কুমার মিত্রের কি করে এমন জরাজীর্ণ অবস্থা হলো? গল্প আছে মশাই, গল্প আছে। এর পেছনে একটা মস্ত বড় গল্প আছে। যাকে সেসব হবে ক্ষণ। আপনি আমার একটা উপকার করতে পারবেন? সুধাংশুবাবু একটানা কথা বলে গেলেন। ওনার প্রশ্নের উত্তরে বললাম, কি উপকার বলুন। বাক্স থেকে একগুচ্ছ কাগজ বার করলেন তিনি। এটা এটা আমার লেখা। আমার এই লেখা আপনি ছাপতে পারবেন? না পড়ে কি করে বলি বলুন। তবে তবে আপনি একসময় আপনার বাড়িতে থাকতে দিয়ে আমার অনেক উপকার করেছেন। আমিও আপনাকে নিরাশ করব না। তবে তার আগে লেখাটা আমাকে পড়তে হবে। বেশ বেশ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, করুন না। এরপর ভদ্রলোক যা প্রশ্ন করলেন তা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। আচ্ছা, সত্যি করে বলুন তো, আমার ব্যবহার, কথাবার্তা এসবে কি কোনো রকম মস্তিষ্ক বিকৃতির লক্ষণ আছে? এই প্রশ্নের কি উত্তর দেব তা ভেবে পেলাম না। এটুকু বুঝলাম ভদ্রলোক আর যাই হোক পাগল নন। বললাম, না না, তা কেন হতে যাবে, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। একটু রাত হতে দিন। আপনি হয়তো আমাকে পাগল ভাবতেও পারেন। কাশিতে থাকাকালীন দেখেছি সুধাংশুবাবু লোকটা বেশ আমোদে আর দিল খোলা, মাঝে সাঝেই রসিকতা করেন। এক্ষেত্রেও তেমনটা করছেন ভেবে মৃদু হাসলাম। এভাবেই কেটে গেল দিনটা। রাত 8টা বাজে। ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে। একটু তন্দ্রা মতো এসেছিল।
জানলার দিকে চেয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি। ট্রেনটা থেমে যেতেই ঘুমটা ভেঙে গেল। প্রথমেই ভালো করে দেখলাম কোন স্টেশন এসেছে। না, মাঝপথেই ট্রেনটা থেমেছে কোনো একটা কারণে। সুধাংশুবাবুর কণ্ঠস্বর কানে এলো। নিশ্চয়ই কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে, কি বলেন? হ্যাঁ, তাই হবে। বলতে বলতে সুধাংশুবাবুর দিকে চাইতেই আঁতকে উঠলাম। তন্দ্রা আসার আগে পর্যন্ত যে ক্ষয়িষ্ণু জীর্ণ শীর্ণ সুধাংশুবাবু এই ট্রেনের কামরায় আমার সঙ্গে ছিলেন, তিনি কোথায়? তার বদলে বসে আছেন অতীতের সেই সুঠাম দেহি সুধাংশুবাবু। সুধাংশুবাবু আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। কি বুঝলেন মশাই? অতি কষ্টে বললাম, এ তো পুরো ভৌতিক ব্যাপার মশাই। আমার কথা শুনে অট্ট হাসি ফেটে পড়লেন তিনি। সে কোনো সাধারণ হাসি নয়, এক বৈশাচিক হাসি। আরেকটা জিনিস দেখবেন নাকি? মাথা কিন্তু একেবারে ঘুরে যাবে। না না মশাই, রক্ষে করুন। আরে একবার দেখুনই না, অনেক জ্ঞান অর্জন হবে। আমার দরকার নেই। আর আমার লেখাটা? আমি পরে দেখব কলকাতা ফিরে। কোনো মতে কাঁপা কাঁপা হাতে মাসিক পত্রিকাটা বাক্সে ঢোকালাম। আর এই ট্রেনেতেই একদম নয়, সামনের স্টেশনে নেমে যাব। দিল্লিগামী কোনো ট্রেন পাই আর না পাই, কিন্তু এই ট্রেনে একদম নয়। স্টেশনে ট্রেনটা থামতেই উঠে পড়লাম। কোনো কথা না বলে সোজা হাঁটতে শুরু করলাম। সৌজন্যতার প্রদর্শন নিষ্প্রয়োজনে ক্ষেত্রে। আগে তো প্রাণ নিয়ে এখান থেকে বের হই। সহসা কানে এলো, চলেই যখন যাচ্ছেন তখন একটু এটা দেখেই নিন না। পেছন ফিরে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। ভদ্রলোকের হাতে কাঠের একটা ছোট বাক্স। বাক্সের ডালাটা খোলা। তার ভিতর রয়েছে একটা সাপ, ঘোর কৃষ্ণবর্ণ। একেবারে ফণা তুলে চেয়ে আছে আমার দিকে, যেন কাছে গেলেই এক ছোবলে পরপারে পাঠিয়ে দেবে। কি কেমন লাগলো? আর এক সেকেন্ডও সেখানে থামলাম না। দ্রুত গতিতে ট্রেন থেকে বেরিয়ে গেলাম। ট্রেন থেকে নেমে আসার সঙ্গে সঙ্গেই সেটা ছেড়ে দিল। কানে তখনও বেজে চলেছে সুধাংশুবাবুর সেই রক্ত জল করা বৈশাচিক হাসি। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। সুধাংশুবাবুর কথা এক প্রকার ভুলেই গেছিলাম। হঠাৎ একদিন ডাকবাক্সে একটা মস্ত খাম লক্ষ্য করলাম। খাম খুলে দেখলাম এক বান্ডিল কাগজ রয়েছে ভেতরে, সেই সঙ্গে একটা চিঠি। চিঠিটা খুলে পড়লাম। প্রিয় ভূপেন্দ্রবাবু, আর সময় নেই, শেষ সময় হয়ে এসেছে। সেই জন্য কাগজগুলো পাঠালাম। ভালো করে আদ্যপান্ত পড়লে যদি বিশ্বাস করতে ইচ্ছে হয় করবেন, আর যদি অবিশ্বাস করতে ইচ্ছে হয় তাতেও আপত্তি নেই। তবে আপনার অঙ্গীকার যে আপনি ভুলবেন না সেটা আমি জানি। শীঘ্রই আপনি আমার মৃত্যু সংবাদ পাবেন, তারপর এই লেখা ছাপাবেন। ছাপানোর খরচের জন্য যে টাকা লাগবে সেটাও আমি এর সাথেই পাঠালাম। 1 বছর আগে যখন আমরা কাশীতে একসাথে আনন্দের সময় কাটিয়েছিলাম, তখন কে জানতো যে এত শীঘ্র এই ঘটনা ঘটবে। আপনার অনুগত সুধাংশু। চিঠিটা পড়ে একটু আশ্চর্য হলাম।
ভদ্রলোকের সাথে যে একটা অলৌকিক ঘটনা ক্রমাগত হয়ে চলেছে তা বুঝেছিলাম সেই রাতে ট্রেনের কামরাতেই। যাই হোক, কাগজগুলো পড়ব স্থির করলাম। নৈশবোধ ছেড়ে লেখাগুলো পড়তে বসলাম। আমার নাম সুধাংশু কুমার মিত্র। আমার বাবা কাশীর একজন সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তি। দান ধ্যানও যথেষ্ট করেছেন গরিব দুঃখীদের জন্য। আমি তার একমাত্র পুত্র। ধনী বাপের একমাত্র ছেলে হয়ে জন্মানোর কারণে জীবনটা নির্ঝঞ্ঝাটেই কেটে যাচ্ছিল। এমন সময় হঠাৎ বাবার মৃত্যু হলো। অল্প বয়সেই হাতে উঠে এলো অতুল ঐশ্বর্য। বাবা আমাকে যথেষ্ট সুশিক্ষা দিয়েছিলেন, সুতরাং অর্থের অপব্যবহার করার কোনো সম্ভাবনাই ছিল না। বাবা ঠিক করেছিলেন ওনার প্রিয় বন্ধু ও হিতৈষী নরোত্তম বাবুর একমাত্র মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। কিন্তু বাবার অকাল প্রয়াণে সব কেমন যেন উলট পালট হয়ে গেল। ভয় ছিল নরোত্তম বাবু আবার বেঁকে না বসেন। কিন্তু না, শ্রাদ্ধের ঠিক আগের দিন বাড়ি এসে বললেন, কি আনন্দেই না ছিলাম। অন্যান্য মেয়ের বাবাদের মতন নতমস্তকে না থেকে ছেলের বাবার ওপর, অর্থাৎ কিনা আমার প্রাণের বন্ধুর ওপর ছড়ি ঘোরাবো। তা সে যে এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবে তা ভাবতে পারিনি। যাকে শ্রাদ্ধ শান্তি সব সম্পন্ন হোক, তারপর একটা দিন দেখে তোমার সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দেব। আমার কাছে এক পরম পাওয়া। নরোত্তমবাবু আরও দু একটা কথা বলে চলে গেলেন। শ্রাদ্ধ শান্তির পর্বও মিটল। পরদিন ভোরে বাগানে হাঁটছি, হঠাৎ দেখলাম প্রধান ফটকের সামনে একজন দাঁড়িয়ে আছে। মুখটা কেমন চেনা চেনা লাগলো। তার পরনে ছেঁড়া ও ময়লা কাপড় জামা। এগিয়ে গেলাম ফটকের দিকে। তার কাছে আসতেই আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। মুখ থেকে কেবল বেরিয়ে এলো, কৃতান্ত। কৃতান্ত ছিল আমার স্কুলের সহপাঠী। আর সকলের চাইতে তার সঙ্গেই ছিল আমার বিশেষ বন্ধুত্ব। স্কুল থাকতেই হঠাৎ একদিন কৃতান্ত নিরুদ্দেশ হলো। সে যে কোথায় গেল কেউ তার সন্ধান পেল না। অনেকে বলল সে কোন এক সন্ন্যাসীর সাথে চলে গেছে। প্রায় 7-8 বছর তার আর কোনো খবর পেলাম না। হঠাৎ আজ তাকে দেখে যার পর নয় চমকে উঠলাম। তারপর নিজেকে সামলে নিতে আমার মুখে ফুটে উঠল একটা উজ্জ্বল হাসি। সুধাংশু, প্রিয় বন্ধুকে তবে চিনতে পারলে? আমি তো ভাবলাম। কি ভাবলে? হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না? কৃতান্ত, ও কথা তোমার ভাবাও অন্যায়। তা বলি, এতদিন ছিলে কোথায়? এখন নয়, পরে বলবো। আমি আর তাকে তখন কিছুই জিজ্ঞেস করলাম না। আমার জামা কাপড় তাকে পরতে দিলাম। তারপর তার আহারের ব্যবস্থা করলাম। কাশীতে কৃতান্তর এক বৃদ্ধা ঠাকুমা ছিলেন। কৃতান্ত তার কাছেই থাকতো নিরুদ্দেশ হওয়ার আগে। কৃতান্ত চলে যাওয়ার শোকে তার মৃত্যু হয়। এখন কৃতান্তর অন্যত্র কোথাও যাওয়ার উপায় নেই। সুতরাং আমার বাড়িতেই পরম যত্নে রাখলাম তাকে। এইভাবে 1 মাস কেটেও গেল। আমি প্রায় তাকে জিজ্ঞেস করতাম সে এতদিন কোথায় ছিল, কার সাথে ছিল। সে শুধুই বলতো, আরে অত তারা কিসের ভাইয়া, বলবো বলবো, সব বলবো, পরে সব বলবো। একদিন সে আমায় বলল, ভাই একটা কথা বলবো? আরে নির্দ্বিধায় বলো। তোমার গলগ্রহ হয়ে থাকা আমার ইচ্ছা না। এর মধ্যেই লোকে আমার নিন্দে করছে। তোমার তো অনেক কাজকর্ম আছে। আমি তো লেখাপড়া শিখেছি, আমার গতর আছে। অনর্থক বসে বসে তোমার অন্ন ধ্বংস তাহলে কেন করি বলো তো? তুমি আমার গলগ্রহ হয়েছো, তুমি আমার অন্ন ধ্বংস করছো? বলি, কি হলো তোমার সকাল সকাল? হ্যাঁ, আর কে তোমার নিন্দা করেছো বলো তো? আমি আজই তাকে বরখাস্ত করব। কৃতান্ত নিজের জেদে অনড় রইল। অবশেষে বাধ্য হয়েই তাকে আমার কাজকর্ম দেখাশোনার জন্য 50 টাকা বেতনের একটা চাকরি দিলাম। তখন আবার সে দিয়ে বসলো আর একটা প্রস্তাব। সে বলল, এখন তুমি আমার মনি বলে এখন তোমার বাড়িতে আমার থাকাটা আর ভালো দেখায় না। লোকেই বা কি বলবে? তাছাড়া তোমার বাড়ির পাশে ছোট বাড়িটাই আমায় বরং থাকতে দাও, তাহলে সর্বদাই তোমার কাছে থাকতে পারবো। আবার লোকেও কিছু বলবে না।
আহা, এসব কি হচ্ছে কি কৃতান্ত? লোকে আমাদের খাওয়ায় না আমাদের কোনো উপকারে আসে, তুমি বৃথা কেন? দোহাই তোমায় ভাইয়া, তুমি আমার এই অনুরোধটা রাখো অন্তত। অগত্যা ওর এই প্রস্তাবেই রাজি হলাম। কৃতান্ত সেই দিনই তার নতুন বাড়িতে গিয়ে উঠল। এভাবে আরও 1 মাস কেটে গেল। কৃতান্ত আমার কাজকর্ম বিশেষ মনোযোগ দিয়েই করতে লাগলো। আমি তার কাজে রীতিমতো মুগ্ধ ছিলাম। সেই প্রকৃতই আমার কাজ নিজের কাজ মনে করে সুসম্পন্ন করছিল। একদিন আমার বৃদ্ধ চাকর রঘুনন্দন সন্ধ্যার সময় আমার ঘরে আলো দিতে এসে হঠাৎ দরজার বাইরে বসে পড়ল। বললাম, রঘুনন্দন, রঘুনন্দন, ব্যাপার কি? কি হয়েছে তোমার? বাবু, একটা কথা বলবো। কি রঘুনন্দন? কৃতান্ত বাবুর মাথা মাথা ঠিক আছে তো? ছেলেটা একটু খামখেয়ালি, তা কিসে বুঝলে তুমি? আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি সচক্ষে দেখেছি বাবু। এবার একটু নড়ে চড়ে বসলাম আমি। কি দেখেছো? আমি গতকাল রাত্রিরে রোজকার মতো খাবার দিতে ওনার বাড়িতে গেছিলাম। সেখানে তার ঘরে গিয়ে দেখি রাম 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 একটা কালো সাপ তার দেহ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে কৃতান্ত বাবুর গলাকে। সাপটা ওনার সাথে খেলা করছে। সে কি ভয়ানক দৃষ্টি সাপটার! কৃতান্ত বাবুর চোখেও সে এক দৃষ্টি। কথাগুলো এক টানা বলে গেল রঘুনন্দন। আমিও স্তম্ভিত হয়ে সবটা শুনলাম। খানিকক্ষণ পর সে আবার বলল, আপনার বন্ধু তিনি, তাও বলছি বাবু, তিনি ভালো লোক নন। রঘুনন্দন আর কোনো কথা না বলেই চলে গেল। সেদিন থেকে আমার অনিচ্ছা সত্ত্বেও কৃতান্তর ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলল। এই কথা ঠিক, কৃতান্ত পাল্টে গেছে। বাল্যকালে তাকে যেমন দেখেছিলাম এখন আর সে ঠিক সেই রকম নেই। তবে তার হাব ভাব ভঙ্গিতে সকলে তাকে ভালো লোক বলেই জানত। পরদিন রাত, তখন প্রায় রাত 9টা বাজতে যায়। রাতের খাবার খেতে বসবো এমন সময় নরোত্তমবাবু এলেন। এত রাতে তাকে দেখে আমি বিস্মিত হলাম। আরে কাকাবাবু যে, আসুন বসুন না। কিন্তু তিনি বসলেন না। তার গাম্ভীর্য বিষণ্ণ ভাব দেখে আমি সত্যি খুব চিন্তিত হলাম। বুঝলাম গুরুতর কিছু একটা ঘটেছে। তিনি বেশ গম্ভীর মুখে বললেন, সুধাংশু, আমি খুব দুঃখিত। আশা করি তার কারণ তুমি জানো। এইসব আপনি কি বলছেন কাকাবাবু? দেখো সুধাংশু, বেশি কথা বলে মন কষাকষি করে কোনো লাভ নেই। মোট কথা, তোমার বাবার অনুরোধ সত্ত্বেও আমি আমার মেয়ের সাথে এখন আর তোমার বিয়ে দিতে পারি না। আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি নরোত্তমবাবুর মেয়েকে বড় বড় ভালোবাসতাম। বললাম, কেন কাকাবাবু, কেন আপনি এমন সিদ্ধান্ত নিলেন? তিনি বললেন, তোমাকে বলা উচিত বলেই বললাম। তুমি বাবু বিয়ের অন্য বন্দোবস্ত করো। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। আমি আর থাকতে না পেরে বলে উঠলাম, আপনি কি জন্য হঠাৎ এই কথা বলছেন? তা না বললে আমি আপনাকে যেতে দেব না কাকাবাবু। বটে, বেশ, তবে শোনো, তোমার চরিত্র সম্বন্ধে আমি গুরুতর কথা শুনেছি। মানে কে বলেছে এসব? কে বলেছে তা বলতে আমি বাধ্য নই। অবশেষে তিনি আর কোনো কথা না শুনে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। সহসা একটা আর্তনাদে আমি চমকে উঠলাম। নরোত্তমবাবুর আর্তনাদ। আর্তনাদটা এসেছে গেটের কাছ থেকে। আমি তৎক্ষণাৎ গেটের দিকে ছুটলাম, কিন্তু অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর আলো আধারিতে চোখে পড়ল নরোত্তমবাবুর রক্তাক্ত দেহটা। কেউ ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করেছে নরোত্তমবাবুর মাথায়।
আমি কি করব কি না করব ভাবছি, এমন সময় একজনের পায়ের শব্দ শুনলাম। পিছন ফিরে দেখি আমার একজন দারোয়ান আর তার পাশে কৃতান্ত। কি করে হলো এসব ভায়া? আমি জানি না, আওয়াজ শুনে বাইরে এসে দেখি এই অবস্থা। মাথার খুলিটা একেবারে ভেঙে গেছে বলে মনে হচ্ছে, এখনই ডাক্তার ডাকতে হবে বলে কৃতান্ত গেল ডাক্তার ডাকতে। হঠাৎ কি মনে হলো জানি না, দারোয়ানকে বললাম, এই তুমি একটু জল আনো তো। দারোয়ান গেল জল আনতে। সেই ফাঁকে আমি নরোত্তমবাবুর জামার ট্যাকে হাত দিয়ে দেখলাম, সঙ্গে সঙ্গে হাতে একটা চিঠি এলো। নিঃশব্দে সেটা আমার জামার ট্যাকে ভরে নিলাম। দারোয়ান জল নিয়ে আসার খানিকক্ষণের মধ্যেই কৃতান্তর সাথে ডাক্তার এলেন। নাড়ি টিপেই জানিয়ে দিলেন নরোত্তমবাবু মারা গিয়েছেন, আর এও জানালেন যে পুলিশকে একটা সংবাদ দিতে হবে। তা যাওয়ার কিছুক্ষণ পরেই পুলিশ এলো। বাড়ির দারোয়ান চাকর এদের জেরা শুরু করলেন পুলিশের তারকা। সবশেষে আমার কাছে এসে বললেন, নরোত্তমবাবুর মেয়ে উষার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল? আগে হ্যাঁ, কিন্তু পরে নরোত্তমবাবু উষা দেবীর বিয়ে আপনার সাথে দিতে চাননি। সে বিষয়ে আজকে তিনি কথা বলতে এসেছিলেন, ঠিক? আগে। আর এই নিয়ে আপনার সঙ্গে ওনার ঝগড়া হচ্ছিল? না তো। কিন্তু আপনার চাকর যে বলল আপনাদের উচ্চস্বরে কথোপকথনের আওয়াজ সে শুনেছে। না, ঠিক ঝগড়া নয়, বচসা বলতে পারেন। আপনি নরোত্তমবাবুর মেয়ে উষা দেবীকে ভালোবাসতেন? না, মানে আমার বাবা আর উনি দুজনে মিলেই ঠিক করেছিলেন যে আমাদের বিয়ে দেবেন, তাই আর কি। তার মানে নরোত্তমবাবুর মৃত্যুতে উষা দেবীকে বিয়ে করাটা আপনার পক্ষে সহজ হয়ে গেল? আমার শরীর জুড়ে একটা শিহরণ খেলে গেল। তার মানে কি দারোগাবাবু আমাকে সন্দেহ করছেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই দারোগাবাবু বললেন, দেখুন তো এই লাঠিটা চিনতে পারছেন কিনা? এ তো আমার লাঠি। নরোত্তমবাবুর মৃতদেহের কাছেই এই লাঠিটা পড়েছিল। বিশ্বাস করুন দারোগাবাবু, এই লাঠি আমার কাছ থেকে দিন চারেক আগে হারিয়ে গিয়েছিল, বিশ্বাস করুন। দেখুন, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু আপনার দিকেই ইঙ্গিত করছে মিস্টার মিত্র। যাই হোক, আমি এখন আসছি, আগামীকাল আবার আসব। দুজন প্রহরী মোতায়েন করা হলো আমার বাড়ির সামনে। বেশ বুঝতে পারলাম সন্দেহের তালিকায় সর্বপ্রথম রয়েছে আমারই নাম। হঠাৎ চিঠির কথাটা মনে পড়ল। ট্যাগ থেকে বার করে চিঠিটা পড়লাম। মহাশয়, আপনি যা শুনেছেন সেটা মিথ্যে নয়। সত্যি এখানে মর্জিনা নামে এক সুন্দরী বাইজি আছে। সুধাংশু এখানে এসে তার সাথে রঙ্গ তামাশা করতে থাকেন। তিনি ঘোর মদ্যপ, নিতান্ত উচ্ছৃঙ্খল চরিত্র, একেবারেই ভদ্র সমাজের অনুপযুক্ত। আমি একথা সত্যি কিনা যাচাই করবার জন্য নিজে মর্জিনার সাথে দেখা করেছিলাম। সে বলে যে এখনো সে সুধাংশুবাবুর রক্ষিতা। তিনি তাকে মাসে মাসে যথেষ্ট টাকা পাঠিয়ে দিয়ে থাকেন। আপনি যেটা জানতে চেয়েছিলেন লিখলাম। অন্য নতুন সংবাদ আর কিছুই নেই। ইতি গুরু গোবিন্দ সিং, দিল্লি। চিঠিটা পড়ে আমার মাথা ঘুরে গেল। বার 2-3 দিল্লি গিয়ে থাকলেও সেখানে মর্জিনা বাইজি তো দূরের কথা, কোনো স্ত্রীলোকের সাথে আমার কোনো রকম কোনো জানাশোনা নেই। বুঝতে বাকি রইল না আমার বিরুদ্ধে একটা জঘন্য ষড়যন্ত্র করা হয়েছে। যা ভয় পেয়েছিলাম তাই হলো। সূর্যোদয়ের ঘণ্টাখানেক পরেই দারোগা এসে বললেন, মাফ করবেন সুধাংশুবাবু, আমার কাছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। নরোত্তমবাবুকে খুনের দায়ে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আমার তখন বাকশক্তি লোপ পেয়েছে। আমার অসহায় অবস্থা দেখে বোধহয় দারোগাবাবুর মনে দয়ার উদ্রেক হলো। তিনি বললেন, ভেঙে পড়বেন না, আপনি ধনী মানুষ, জগতের নিয়ম মশাই। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, জামিন পেতে অসুবিধা হবে না। বিশ্বাস করুন আমি এই খুন করিনি। কেউ তো একজন করেছে, তাই না? তাকে খুঁজে বের করতে হবে। যাই হোক, আপনাকে আপাতত আসতে হবে আমাদের সঙ্গে।
বুঝলাম জেল যাত্রা ঠেকানোর কোনো উপায় নেই। বললাম, হ্যাঁ চলুন। নরোত্তমবাবুর হত্যার মামলাটা কোর্টে উঠল। ভাগ্যক্রমে আমাকে খুন করতে কেউ দেখেনি, আর আমার অকুস্থলে যাওয়ার সময় দারোয়ানও আমাকে দেখেছে। সে সেই কথা আদালতে স্বীকার করল। বাকিরাও আমার পক্ষেই সাক্ষী দিল। কাজেই আমার জামিন পেতে তেমন কিছু অসুবিধা হলো না। সে যাত্রায় নিশ্চিত মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা পেলাম। বাড়ি ফিরেই জোরে হাঁক পারলাম, রঘুনন্দন, রঘুনন্দন। রঘুনন্দন তড়িঘড়ি আমার কাছে আসতেই বললাম, কৃতান্তবাবু কোথায়? কৃতান্ত বাবু তো বাড়িতে ফেরেনি বাবু। সেদিন থেকে আর কৃতান্তের সন্ধান পেলাম না। হঠাৎ একদিন যেমন করে তার উদয় হয়, সেইভাবে নিরুদ্দেশ হয়ে গেল। কিন্তু আমার অস্বস্তি কিছুতেই কাটছিল না। নরোত্তমবাবুকে খুন কে করল? কৃতান্ত? কিন্তু কেন? কি উদ্দেশ্য ছিল তার? আর এই মর্জিনাই বাকে, গুরু গোবিন্দই বাকে? আমাকে ফাঁসিয়ে কার কি লাভ হতে পারে? এসবের উত্তর হয়তো কৃতান্তই আমাকে দিতে পারত, কিন্তু সে এখন আমার নাগালের বাইরে। কি করব ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা মনে পড়ল। আচ্ছা, দিল্লিতে গিয়ে একবার এই মর্জিনার খোঁজ করলে হয় না? আমার এক বন্ধু আজ প্রায় 15 বছর হলো দিল্লিতে থাকে, দিল্লির অলিগলি ও নখদর্পণে। সিদ্ধান্ত নিলাম যত শীঘ্র সম্ভব দিল্লি যাত্রা করব। আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই দিল্লিতেই। যদি সেই বাইজি মর্জিনা এবং কৃতান্তর মধ্যে কোনো সম্পর্ক থাকে, তাহলে ওদের দুজনকে একসঙ্গে দিল্লিতেই পাব। দিল্লি। শত চেষ্টা করেও এই গুরু গোবিন্দ লোকটির কোনো খোঁজে মিলল না। এবার একটা দোকানে এসে জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো না, মর্জিনা নামক কোনো বাইজিকে আপনি চেনেন? দোকানদার বলল, मर्जिना को जानता नहीं है ऐसा आदमी आपको कहीं नहीं मिलेगा बाबूजी। लेकिन अब वो तो अभी यहाँ नहीं है, আমরাও তো उसी को ढूंढ रहे हैं। কেন? সে কি করেছে? সালি আমাদের একেবারে সর্বনাশ করে দিয়েছে ও হারামজাদি। জানেন, শুধু দিনা করে নবাবি করে ওর বাবুকে নিয়ে রাতে কাউকে কিছু না বলে এখান থেকে পালিয়ে গেছে। তার এক বাবুও ছিল? बंगाली बाबू। बंगाली लोकজন সারা সব জুয়াচোর है। যদি একবার भी জানতাম যে ওরা কোথায় আছে, তো সালির কান ধরে নিয়ে এসে ওর কাছ থেকে পয়সা আদায় করতাম। হ্যাঁ। এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা এই বাবুটির চেহারা কেমন? अजय अब चेहरा तो हम उतना ध्यान से देखे नहीं, पर हाँ अब एक ठो बात आछे। हाँ, वो लड़की और बाबूर साथे तस्वीर उठातो। अब চকের দিল মোহাম্মদ তসবিরওয়ালার কাছে ও হয়তো এখনো ওদের কোনো তসবির বগেরা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর আমি কথা না বলে চকে এসে দিল মোহাম্মদ ফটোগ্রাফারের দোকানে উপস্থিত হলাম। মার্জিনার কথা তাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, আপনিও সেই ছুরিটার কাছে কিছু পান নাকি? না, ঠিক তা নয়, তবে আমি অন্য একটা কারণে তাকে খুঁজছি। তার এই বাবুটিকে আমার প্রয়োজন। বোধহয় আপনিও কিছু পান, তাই না? তার বলতে, আরে বিস্তর ছবি তুলে দিয়েছি, দাম প্রায় দেয়নি। বুঝলাম। তা দেখুন দিল মোহাম্মদ সাহেব, মার্জিনাকে দেখবার আমার দরকার নেই, তবে তার বাবুটির চেহারা কেমন তা আমি জানতে চাই। তাহলেই জানতে পারবো আমি যাকে খুঁজছি মার্জিনার বাবু সেই লোকে কিনা। তার কোনো ছবি আপনার কাছে আছে? জরুর, আমি তার অনেক ছবি তুলেছি। একটা ছবি দেখাবেন? জরুর। এই বলে দিল মোহাম্মদ ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে আমার হাতে একটা ছবি দিলেন, একটা মেয়ের ছবি। আমি জিজ্ঞাসা করলাম, এই কি সেই মার্জিনা? হ্যাঁ হ্যাঁ, এই সেই মার্জিনার ছবি আছে। তিনি আরেকখানা ছবি আমার হাতে দিয়ে বললেন, এই যে তার বাবুর ছবি। আমি বিস্মিত হয়ে দেখলাম সে ছবি আর কারো নয়, আমার বাল্য বন্ধু কৃতান্তের। দিল মোহাম্মদকে বললাম,
হ্যাঁ, আমি একেই খুঁজছিলাম। তো ইনি এখন কোথায় আছেন বলতে পারবেন? না, তাহলে তো অনেকেরই উপকার হতো। আমি বিভ্রান্তভাবে তার দোকান থেকে বেরিয়ে এলাম। বেশ বুঝতে পারছি, কৃতান্ত কাশি থেকে পালিয়ে এখানে মার্জিনার কাছে ছিল, তারপর দুজনে একসাথে পালিয়েছে। তবে দিল্লি বড় শহর, বোধহয় এইখানে কোথাও লুকিয়ে আছে। যেমন করে হোক তাকে খুঁজে বার করতেই হবে। সুধাংশু, সে কি এখনো আর দিল্লিতে আছে গো? নিশ্চয়ই কোথাও পালিয়েছে। বন্ধু সুপ্রকাশের বাড়িতেই উঠেছিলাম, ওর কথায় বললাম, বলা যায় না, দিল্লি বড় শহর, এখানে কোনোখানে গা ঢাকা দিয়ে থাকতেই পারেন। তাহলে এখন কি করবে? পুলিশে খবর দেবে কি? না, এখন পুলিশে খবর দেওয়ার ইচ্ছে নেই, বরং এখানকার সকল জায়গা চেনে জানে এমন একজন লোক পেলে খুব ভালো হতো, অনুসন্ধানের সুবিধা পেতাম। তোমার কথা শুনে একজনের কথা আমার মনে পড়ে গেল। তিনি একজন পেনশনভোগী পুলিশের লোক, দিল্লি তাঁর একেবারেই নখদর্পণে। তাহলে তার কাছেই আমাকে নিয়ে চলো। যদি কৃতান্ত দিল্লিতে থাকে তাহলে তিনি তাকে খুঁজে বার করতে পারবেনই। বেশ, সেই ভালো। তার কাছে কি এখনই যাবে? হ্যাঁ, এখনই। এর একটা কিছু বিহিত না হলে আমি স্থির হতে পারছি না। কিছুক্ষণ পরে আমরা দুজনে তার বাড়িতে আসলাম। তিনি একজন প্রৌঢ় হিন্দুস্তানি, নাম বীরবল সিং। দেখলেই লোকটাকে বিচক্ষণ বলেই মনে হয়। তিনি সমস্ত শুনে বললেন, বেফিকর রহিয়ে, আমি আজ থেকেই খোঁজ লাগাবো চারদিকে। আপনি টাকার জন্য ভাববেন না সিংজি, আপনার পারিশ্রমিক। আরে সে কথা পরে হবে, এটুকু জানবেন বীরবল সিং চেষ্টায় কোনো খামতি রাখবে না। সেই দিন থেকে আমি প্রতিদিন তার বাড়িতে সন্ধ্যের সময় যেতাম, কিন্তু তার সে ওই একই কথা। এখনো কোনো খোঁজ মেলেনি। একদিন রাত্রে আমি তার বাড়ি থেকেই ফিরছি, চকের ভেতর দিয়ে আসছিলাম। সেখানে তখন লোকারণ্য। হঠাৎ মনে হলো সেই ভিড়ের মধ্যে আমি যেন মুহূর্তের জন্য একবার কৃতান্তকে দেখলাম। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকে উঠলাম, কৃতান্ত, কৃতান্ত! আমি পাগলের মতো ভিড় ঠেলে তার দিকে ছুটলাম, কিন্তু তার নাগাল পাওয়ার আগেই সে আমার দৃষ্টির বাইরে চলে গেল। আমি বহুক্ষণ ধরে তাকে চারিদিকে খুঁজলাম, কিন্তু আর কোথাও তাকে দেখতে পেলাম না। তবে কি আমার ভুল? না 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 না, সে হতে পারে না। দোকানের আলোতে আমি যে স্পষ্ট তাকে দেখেছি। আমি তখনই আবার বীরবল সিং এর বাড়িতে গেলাম, তাকে সব কথা বললাম। তিনি বললেন, আপনার ভুলও হতে পারে, যাই হোক আমি কাল আরো বেশি করে খোঁজ লাগাবো। আরও 10টা দিন কেটে গেল। আমি বীরবল সিং এর সাথে দেখা করলে তিনি বললেন, দেখুন, দিল্লির এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আমি খোঁজ লাগাইনি, কিন্তু কোথাও তার কোনো পাত্তা মেলেনি। যদি সত্যিই তাকে আপনি দেখে থাকেন তাহলে সেও আপনাকে আলবাত দেখেছে, তাই আপনার থেকে রেহাই পেতে সে এতদিনে জরুর অন্য কোথাও পালিয়েছে। দিল্লির চারদিকে রেলগাড়ি যাচ্ছে, এখান থেকে পালানো খুবই সোজা। তিনি যতই বলুন না কেন, আমার মন বলছে কৃতান্ত এখনো দিল্লিতেই আছে। বাড়ি ফিরতে এই সুপ্রকাশ বলল, একজন লোক এসেছেন, তোমার জন্য বসে আছে। কে এসে? দেখে তো মদখোর মাতাল বলে মনে হলো। কোথায় সে? ওই বাইরের ঘরে বসে আছে। আমি সেই ঘরে গিয়ে এসে দাঁড়ালাম। যথার্থই একটি লোক বসে আছে। তার কাছে যেতেই সে আমার হাতে একটা চিঠি দিল। লোকটা থেকে একটু আড়ালে চিঠিটা পড়লাম আমি। প্রিয় সুধাংশু, আমি মৃত্যু শয্যায়, বোধহয় আজ রাত্রি কাটবে না। আমি তোমার উপরে যথেষ্ট অন্যায় ব্যবহার করেছি। সময় থাকতে তার যেটুকু প্রায়শ্চিত্ত করতে পারি সেটাই ইচ্ছে করছে। একবার আসবে কি? পত্রবাহক তোমাকে আমার কাছেই নিয়ে আসবে। আর যদি আসতেই ইচ্ছে করো, এক মুহূর্ত আর দেরি করো না। যদি পুলিশ সঙ্গে নাও তাহলে এই লোক তোমাকে আমার কাছেও আনবে না। ইতি, কৃতান্ত। চিঠিটা পড়ে আমি খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। সুপ্রকাশ এগিয়ে আসতেই আমি সবটা খুলে বললাম। আমি বললাম, আমি কৃতান্তর সাথে দেখা করবো সুপ্রকাশ।
সে প্রথমটা আপত্তি করলেও পরে রাজি হয়। আমরা দুজনে তখনই লোকটির সাথে বেরিয়ে পড়লাম। লোকটা অন্ধকারে ক্ষুদ্র ক্ষুদ্র গলির ভেতর দিয়ে আমাদের প্রায় 8 ক্রোশ পথ নিয়ে এলো। সুপ্রকাশ দিল্লির সমস্ত পথঘাটি চেনে, তবুও সে গলিগুলো বিশেষ লক্ষ্য করে যাচ্ছিল। অবশেষে সে আমাদের গোরস্থান সংলগ্ন একটা ভাঙা মসজিদের দরজার সামনে এনে দাঁড় করালো। জানালো কৃতান্ত এইখানেই আছে। আমি ব্যগ্রভাবে বললাম, সুপ্রকাশ, কিছু যদি মনে না করো তো আমি একা যাব। তোমার কোনো বিপদ না ঘটলেই হলো, এতে আমার কোনো আপত্তি নেই। আমি এখানে অপেক্ষা করছি। সুপ্রকাশকে সেখানে রেখে আমি সেই ভগ্ন মসজিদে প্রবেশ করলাম। আমার তখন হৃদকম্পই হচ্ছিল। না জানি আমার জন্য কি বিষয় অপেক্ষা করে আছে। লোকটা একটা ঘরের সামনে দাঁড়ালো। বুঝলাম এই ঘরেই কৃতান্ত আছে। আমি প্রবেশ করলাম। দেখলাম ঘরের একপাশে একটা আলো মিটমিট করে চলছে। সেই স্বল্প আলোয় কিছুই ভালো করে দেখা যায় না, তবুও বুঝতে পারলাম ঘরের একদিকে কম্বল মুড়ি দিয়ে কে একজন যেন পড়ে আছে। আরে আরে, এ তো আমার বন্ধু কৃতান্ত। কিন্তু সেই কৃতান্ত আর নেই। একটি নরকঙ্কালের উপর এক বড় চামড়া আছে মাত্র। মানুষের যে এইরকম শোচনীয় অবস্থা হতে পারে তা আমার একেবারেই জানা ছিল না। তার মুখের এমন শোচনীয় ভয়াবহ ভাব হয়েছে যে প্রথমটা শিউরে উঠলাম। ডাকলাম, কৃতান্ত, এই এই কৃতান্ত। কোনো সাড়া এলো না। আবারও ডাকলাম, এই কৃতান্ত। এবার সে চোখ মেলে চাইল। আমি বললাম, তুমি আমাকে ডেকেছিলে, আমি এসেছি। তুমি আমাকে কি বলতে চাও কৃতান্ত? সে ব্যাকুলভাবে আমার মুখের দিকে চেয়ে রইল। সেই দৃষ্টি আমি জীবনে কখনো ভুলব না। পাপের মৃত্যুকালের সেই হতাশ, আশাহীন, ভীতিপূর্ণ দৃষ্টি। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! কিছুক্ষণ নীরব থেকে কৃতান্ত বলল, আমার মৃত্যুকাল উপস্থিত ভায়া। নরকে যাওয়ার আগে আমি তোমার সঙ্গে আমার ঝগড়াটা মিটিয়ে নিতে চাই। আমি তার পাশে বসে বললাম, কি বলতে চাও বলো। আমি তোমার অনেক বিষয়ে জানতে পেরেছি। মর্জিনার সাহায্যে তুমি আমার ভাবি শ্বশুরের মনে আমার বিরুদ্ধে বিষোদাগার করেছিলে, সেই সবই আমি জানতে পেরেছি। ঠিক কথা, ভগবান জানেন আমি কি যন্ত্রণা পেয়েছি। তুমিও জানতে পারবে। আমি আমি কেন? পরে জানবে। এখন যা বলবার আছে সেটাই বরং বলি। আর হাতে আর বেশি সময় নেই। আমি তো আর ভাবি শ্বশুরকে খুন করেছিলাম। আমার ইচ্ছে ছিল এই খুন তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার, যাতে তোমার ফাঁসি হয়। আসলে আমি উষাকে ভালোবাসতাম, ওকে ছাড়া আমি বাঁচতাম না। তাই উষার সাথে তোমার বিয়ে ভেস্তে দেওয়ার এই একটাই উপায় ছিল, নরোত্তম বাবুর মৃত্যু আর এই সাথে ওর দীপান্তর বা ফাঁসি। আমি খুব অনুতপ্ত ভায়া। এই অন্তিম সময়ে তুমি কি আমাকে ক্ষমা করবে না? আমি সর্বান্তকরণে তোমাকে ক্ষমা করলাম ভাইয়া। মৃত্যুর সময় তোমাকে আমার একটা অনুরোধ রাখতে হবে। আমার একটি প্রিয় সামগ্রী আছে, সেটা আমার প্রাণের চেয়েও প্রিয়। আমার কি মনে হতেই বলে উঠলাম, সাপ। আমি জানতাম না যে তুমি তার কথা শুনেছ, কিন্তু বিশ্বাস করো ভায়া, সে বড় নিরীহ সাপ। আমাকে বড়ই ভালোবাসে সে। আমি গেলে সে যে অনাথ হয়ে যাবে ভাই। তুমি যদি একে যত্ন সহকারে রেখে দাও, তাহলে তুমিও এক সময় একে ভালোবাসবে। আমি বলছি তোমাকে, যদি একে তুমি পোষণ করা কঠিন বোধ করো, তাহলে 1 মাস পরে কোনো জঙ্গলে ছেড়ে দিও। কিন্তু এই কাজটি আমার হয়ে করবে কি ভায়া?
যদি এই অঙ্গীকার করো, আমি তাহলে এখন সুখে মৃত্যুবরণ করতে পারি। কৃতান্তের কাতর মুখের দিকে চেয়ে বললাম, হ্যাঁ কৃতান্ত, আমি অঙ্গীকার করলাম। কি শান্তি, কি শান্তি। তার ঘাড় একপাশে হেলে পড়ল। বুঝলাম কৃতান্ত আর নেই, তার মৃত্যু হয়েছে। দেখলাম সেই কাঠের বাক্সটি তার মাথার কাছেই রাখা রয়েছে। আমি বেরিয়ে এসে সুপ্রকাশকে বললাম, কৃতান্ত মারা গেছে, তার সৎকারের একটা ব্যবস্থা হওয়া উচিত। সেই মদখর লোকটার হাতে কিছু টাকা ধরিয়ে দিতেই সে 4টে লোককে নিয়ে এলো সৎকারের জন্য। যদি ঠিক করে সৎকার না হয়, তোমাদের সব কটাকে পুলিশে দেব। বাড়ি ফেরার পথে সুপ্রকাশ জিজ্ঞাসা করল, কি জানতে পারলে সুধাংশু? আমায় মাফ করো ভাইয়া, সবটা আমি তোমাকে বলতে পারবো না। শুধু এইটুকু যেন কৃতান্তই নরোত্তমবাবুকে খুন করেছিল, এর বেশি আমি কিছুই বলতে পারবো না। ফেরার পথে আর বিশেষ কোনো কথা হলো না। ভাবলাম হয়তো সেদিনের পর থেকে আমার জীবনের অশান্তির অবসান হলো। কিন্তু হায় নিয়তি! রাত তখন প্রায় 2টো। হঠাৎ প্রবল অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। আমার বালিশের নিচেই দেশলাই ছিল। আমি অতি কষ্টে কাপা হাতে সেটা বার করে আলো জ্বালালাম। ঘরের মধ্যে কিছুই নেই। জানলা খোলা রয়েছে। আমি উঠে জানলায় গিয়ে বাইরের দিকে চাইলাম, কোথাও কেউ নেই। ফিরে এসে বিছানায় বসতেই হঠাৎ করে কৃতান্তর কাঠের বাক্সের দিকে আমার নজর গেল। অমনি সেই পূর্বের ভাব যেন দ্বিগুণ বেড়ে গেল। আমি থরথর করে কাঁপতে লাগলাম। তখন আমি সেই বাক্স থেকে চোখ ফেরাতে পারলাম না। মন্ত্রমুগ্ধের মতো যেন চেয়ে রইলাম। কেন জানি না, এক অদৃশ্য শক্তি যেন জোর করে আমাকে দাঁড় করিয়ে রেখেছিল। আমি ধীরে ধীরে সেই বাক্সের কাছে এলাম। কেন জানি না সেই বাক্সের উপর একটা চামড়ার পাটি ছিল। তা খুলতে আরম্ভ করলাম। আমি দেখলাম বাক্সে চাবি লাগানো রয়েছে। তখন আর কোনো জ্ঞান নেই আমার। আমি আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গেছি। ইচ্ছা হয় বিশ্বাস করো, না হয়তো না করো, আমি পাগল হইনি। যা বলছি সত্যি সত্যি বলছি। আমি বাক্সটা ডালা খুললাম। অমনি সেই সাপটা মাথা তুলে আমার চোখের দিকে চাইল। আমার মনে হলো আমার শরীরটা হঠাৎ যেন পাথরে পরিণত হয়েছে। আমার নড়বার ক্ষমতা যেন একেবারে লোপ পেল। সেই কাল সর্পি আমার চোখে এক দৃষ্টে চেয়ে থেকে ধীরে ধীরে কুণ্ডলি খুলে বাক্স থেকে বের হলো। কিন্তু একবারও তার চোখের দৃষ্টি আমার চোখ থেকে সরল না। প্রাণ রক্ষা করার জন্য আমার নড়বার বা পালাবার কোনো ক্ষমতাই ছিল না। আমার শরীর তখন পাথরে পরিণত হয়েছে, অথচ আমার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। তখন সেই কাল সর্পি ধীরে ধীরে আমার শরীর বেগক্রমে উঠে আমার গলা জড়িয়ে আমার মুখে তার মুখ সংলগ্ন করল। ভয়ে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। এর কবল থেকে মুক্তি লাভের ক্ষমতা আমার নেই। ক্রমে যতই সে আমার মুখে মুখ নিয়ে খেলা করতে লাগলো, ততই আমার প্রাণে একরূপ অভূতপূর্ব আনন্দ উপলব্ধি হতে লাগলো। সে আনন্দ আমার সহ্য হলো না। আমি মুহূর্ত মধ্যে সংজ্ঞা শূন্য হলাম। সে অচৈতন্য অবস্থায় দেখলাম সাপ নয়, কিন্নর লোক থেকে আসা কোনো এক লাবণ্যময়ী অনিন্দ সুন্দরী তরুণী তার 2 হাত দিয়ে আমাকে আলিঙ্গন করেছে। সত্যি সত্যি আমি জগৎ সংসারের কথা সব ভুলে গেলাম। দুঃখ, কষ্ট, ভাবনা, চিন্তা সমস্তই বিস্তৃত হলাম। এক অনির্বচনীয় নেশায় বিভোর হলাম। আমি তাকে বুকে টেনে নিয়ে তার মুখে মস্তকে শত শত চুম্বন করলাম। তখন আমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে পড়লাম।
আমার মনে হলো আমি ত্রিভুবনের অধিপতি হয়েছি। আমার মতো সুখী আর কে আছে এই পৃথিবীতে? এই কাল সর্পের সঙ্গে যতক্ষণ আমি রইলাম, সংসারের সকল প্রকার সুখ আমি অনুভব করলাম। যখন জ্ঞান হলো, দেখলাম পূবের আকাশে আলো দেখা দিয়েছে। সাপটা ধীরে ধীরে আমার গলা থেকে নেমে ক্রমে বাক্সের ভিতরে কুণ্ডলি পাকিয়ে প্রবেশ করলো। আমি বাক্সের চাবি দিয়ে মাতালের মতো টলতে টলতে বিছানায় এসে পড়লাম। ক্লান্ত আমি অর্ধমৃত অবস্থায় সেইভাবেই বিছানায় পড়ে রইলাম। ঘরে প্রবেশ করে সুপ্রকাশ বলল, এ কি, তোমার কি অবস্থা? নিজের মুখটা একবার আয়নায় দেখো। তার প্রয়োজন নেই সুপ্রকাশ, আমি জানি। উফ, দম বন্ধ হয়ে আসছে। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চলো। এবার বুঝতে পারলাম কেন তোমার চেহারার এই হাল। আমি কিছু বললাম না। আমি সেই দিনই আমার প্রিয় বাক্সটি নিয়ে কাশী রওনা হলাম। বাড়ি পৌঁছলে সকলেই আমার মুখের দিকে বিস্মিত হয়ে চেয়ে রইল। তখন আমি বুঝলাম যে সত্যি আমার চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু হৃদয়ে আমার সেরকম বল তেজ রয়েছে। আমি যেন ভরা যৌবনে ভেসে চলেছি। তবে দিন দিন আমার শরীর যেন কঙ্কালে পরিণত হচ্ছে। পূর্বে লক্ষ্য করিনি, পরে দেখলাম দিনে আমি কঙ্কালসার হই বটে, কিন্তু রাত্রে আমি সুপুরুষ বলিষ্ঠ হয়ে যাই, ঠিক আমার পূর্বের স্বাভাবিক চেহারা। আমি বিয়ের ইচ্ছা ত্যাগ করলাম। 2 হাতে পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিতে লাগলাম। দিনে যখন আমি সেই সাপের কাছে না থাকতাম, তখন যে কি করতাম তা আমি বলতে পারি না। আমি পশুর চেয়েও অধম হয়ে গেছিলাম, কেন জানি না। আবার একবার দিল্লি যাবার ইচ্ছে হলো। আর শুধু দিল্লি কেন, দেশ বিদেশে সেই কাল সর্পিকে বুকে করে নিয়ে বেড়াতে ইচ্ছে হতে লাগলো। ক্রমেই এই ইচ্ছে যতই বলবর্তী হলো, ততই আমি আমার বিষয় সম্পত্তি নষ্ট করতে আরম্ভ করলাম। নাচ, গান, মদ, ভাং, সংসারের পাপের সমস্ত সহচরগণ আমার চির সহচর হলো। আমার বাহ্য জ্ঞান ছিল বলে তো বোধ হয় না, তবে সময় সময়ে জ্ঞান হতো। সে সময় হৃদয়ে অসহনীয় যন্ত্রণা উপলব্ধি করতাম। সেই যন্ত্রণার বর্ণনা হয় না। তখন মনে হতো, কি ছিলাম, কি হলাম, কেমন করে এই কালসর্পের কবল থেকে মুক্তি পাব। তখন কৃতান্তের উপর মর্মান্তিক ক্রোধ হতো। আমি তার এমন কি অনিষ্ট করেছিলাম যে মৃত্যুকালেও আমার উপর তার রাগ যায়নি? মৃত্যুর শয্যায় এই ভয়াবহ কাল সর্পি আমাকে দিয়ে গেল। সে জানতো এ সর্পি থাকলে আমার কি হবে। তখন তার উপর নিষ্ফল ক্রোধে আমি উন্মত্ত প্রায় হয়ে উঠতাম। কাল সর্পির জন্য আমার সুখ না দুঃখ, কোনটা বেশি ভোগ করতাম? যখন সে আমার কাছে থাকতো না, তখন কেবলই দুঃখ। আর যখন সেই সর্পি আমার কোলে থাকতো, তখন সেই সুখের বর্ণনা হয় না। কিন্তু সেই সুখ ক্ষণিকের, তারপর জ্ঞান আসতো। তখন প্রাণে যে যন্ত্রণা হতো, ভগবান করুক এই সংসারে আর কাউকে যেন সেই যন্ত্রণা ভোগ করতে না হয়। কখনো ভাবতাম এমন অদ্ভুত ব্যাপার বোধহয় জগতে আর কারুর সাথে হয়নি। এই সাপের ব্যাপার কি তা আমি বুঝতে পারলাম না। আমি কাউকে বলতাম না, জানতাম বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। বিশেষত সাপের কথা কাউকে বলতে আমার মনও চাইতো না। তবে ভবিষ্যতে সকলে আমার জীবনে এই অপূর্ব রহস্য কাহিনী শুনলে কেউ না কেউ এই রহস্য ভেদ করতে পারবে, এই ভেবে জীবনের ঘটনাটা লিখে রাখলাম। আমার মৃত্যুর পূর্বে কারুর উপরে এর প্রকাশ ও প্রচারের ভার দিয়ে যাব। তখন বিশ্বাস করুক আর নাই করুক,
সকলে একটা চমৎকার অদ্ভুত ব্যাপার সম্পর্কে অবগত হবেন। আমি দিল্লি এসেছি, আমার এখনো অর্থের অভাব নেই। ভালো দেখে একটা বাড়িও কিনেছি, তবু কেন জানি না যে ভগ্ন গোরস্থানে কৃতান্ত মারা গিয়েছিল, প্রত্যেক দিন সেই গোরস্থানে যেতে আমার মন ব্যাকুল হয়ে ওঠে। এখন বুঝেছি আমার শেষ সময় হয়ে এসেছে। আর বিলম্ব নেই, আর বিলম্ব নেই। আমি আজ আমার জীবনের এই অলৌকিক কাহিনী আমার এক পরিচিত ভূপেন্দ্রবাবুর ঠিকানায় পাঠিয়ে দিয়ে সেই গোরস্থানেই চললাম। এই অভূতপূর্ব কাহিনী পড়ে আমার মনের যে কি অবস্থা হলো তা সকলেই বুঝতে পারবেন আশা করি। তবে এই কাহিনী প্রকাশ করলে আমাকে নেশাখোর ছাড়া অন্য কিছু তো আর বলা হবে না, সুতরাং এই কাহিনী প্রকাশে কোনো আপত্তি নেই। লোকে বিশ্বাস করুক আর নাই করুক তাতে আমার কি। চিঠির খামে কোনো ঠিকানা ছিল না, তবে ডাক মার্কা দেখলাম দিল্লির। ঠিক করলাম দিল্লি যেতে হবে। দিল্লিতে এসে তার অনুসন্ধান করতে আরম্ভ করলাম। বিশেষ কষ্ট পেতে হলো না। দিল্লিতে বাঙালি কম, সুতরাং সুধাংশুবাবুর মতো বড় লোকের সন্ধান করা বড় কঠিন নয়। শীঘ্রই সুধাংশুবাবুর বন্ধু সুপ্রকাশের সাথে পরিচয় হলো। তখন তার কাছে সবই শুনলাম। তার কথায় সুধাংশুবাবুর প্রতি যেটুকু সন্দেহ ছিল তাও দূর হলো। তার কাছে কৃতান্তবাবুর কথা, গোরস্থানে মৃত্যুর কথা যে মিথ্যা নয় তা জানলাম। তাহলে সুধাংশুবাবু উন্মাদ রোগগ্রস্ত হয়ে মিথ্যা কল্পনায় যাতা লেখেননি। তারপর সুধাংশুবাবুর মৃত্যুর কথা শুনলাম। শেষবার তিনি আর সুপ্রকাশবাবুর বাড়ি আসেননি। কোথায় ছিলেন তা কাউকে জানাননি। তার মৃতদেহ গোরস্থানে পাওয়া যাওয়ায় সেই মদখোর লোকটা এসে সুপ্রকাশবাবুকে সেই সংবাদ দেয়। আমি সেই মদখোর লোকটার মুখে সুধাংশুর মৃত্যুর কথা শুনে সত্তর গোরস্থানে গেলাম। দেখলাম সেখানে একখানা কম্বলের উপরে সত্যিই সুধাংশুর মৃতদেহ পড়ে আছে এবং তার সর্বাঙ্গ জুড়ে একটা সাপ তার মুখের উপরে মুখ দিয়ে নিশ্চেষ্টভাবে পড়ে আছে। আমি এই ভয়াবহ সাপ দেখে সভয়ে সরে দাঁড়ালাম, কিন্তু সাপটা নড়ছে না দেখে তার কাছে গেলাম। ভালো করে দেখলাম, তখন দেখি সাপটাও মরে পড়ে আছে। অবশেষে আমি অন্যান্য বন্ধুবান্ধবদের খবর দিলাম। পুলিশও এসে উপস্থিত হলো। আমরা ডাক্তার ডাকলাম। অনেক অনুসন্ধান, অনেক পরীক্ষা হলো। কি রোগে সুধাংশুর মৃত্যু হয়েছে তা কেউই স্থির করতে পারল না। তবে কেউ তাকে হত্যা করেনি এটা স্থির। তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরীক্ষায় দেখা গেল বিষ বা অন্য কিছু পান করেও তার মৃত্যু হয়নি। আমরা তখন পুলিশের অনুমতি পেয়ে তার যথাবিহিত সৎকার করলাম। আর সাপটা? আমরা জানতাম না যে সাপটাকে ওই মদখোর লোকটা আমাদের পেছনে পেছনে শ্মশানে এনেছিল। চিতা জ্বলে উঠলে সে হঠাৎ সাপটাকে চিতায় ফেলে দিয়ে পালালো। আমরা কিছুতেই সেই সাপটাকে জ্বলন্ত চিতা থেকে তুলে ফেলতে পারলাম না। সেটা সেই চিতাতেই পুড়ে গেল। সাপ সম্বন্ধে অনেক অনুসন্ধান হলো। সেটা যে কি সাপ তা কেউ বলতে পারল না। সেরকম সাপ আর কেউ কখনো দেখেনি। এ সাপের রহস্য যে কখনো ভেদ হবে তা একবারও মনে হয়নি। ঘটনাক্রমে এ ভয়ঙ্কর রহস্য সম্বন্ধে পরে আরও কিছু জানতে পারলাম। একদিন দিল্লির চকে একটি ফকিরের সাথে আমার সাক্ষাৎ হয়। তাকে বেশ একজন তেজস্বী পুরুষ বলে মনে হয়। তার সাথে আলাপ জমালাম। কথায় কথায় সুধাংশুবাবুর সকল কথাই বললাম তাকে। তিনি শুনে বললেন, বেটা, এক সম্প্রদায়ের জাদুকর আছে, তারাও ফকির সেজে বেড়ায়। তারা জাদুবিদ্যায় সিদ্ধহস্ত। তারা শয়তানের সাধক। তারা সময়ে সময়ে কোনো স্ত্রীলোককে সাপ বানিয়ে শত্রুর উপরে চাপিয়ে দেয়। এই সাপ 3 জনের সর্বনাশ করে তৃতীয় ব্যক্তির সঙ্গে মরে যায়। তোমার 2 বন্ধুর আগেও আরেকজন ছিলেন। আমি স্তম্ভিত হয়ে সবটা শুনলাম।
সেই ফকির বাবা এবার বললেন, বেটা, এ ভারত হে, এর কোনায় কোনায় যে কত রহস্য লুকিয়ে আছে তা তোর বোঝার বাইরে রে, তোর বোঝার বাইরে। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে প্রখ্যাত লেখক পাঁচ কড়িদের কাহিনী অবলম্বনে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটির ভাবানুবাদ ও নাট্যরূপদানে রণদৃপ্তশীল। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণে সুধাংশু, শুভদীপ, ভূপেন, সৌরভ, কৃতান্ত, শ্রীরূপ, সুপ্রকাশ, দেবাঞ্জন, নরোত্তমবাবু, দীপম, ইন্সপেক্টর, প্রিয়নাথ, দিল্লির দোকানদার শুভ্রকমল, দিল মোহাম্মদ, রাজ এবং অন্যান্য চরিত্রে ও গল্পটির সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।